রুশ আমেরিকা বৈঠক ঘিরে নজর গোটা বিশ্বে। টুকরো হবে কি ইউক্রেন? পুতিনকে খুশি করতে মরিয়া ট্রাম্প কি কুরবানি দিবেন জেলেনস্কিকে? মালয়েশিয়ায় বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য চালু হতে পারে গ্র্যাজুয়েট প্লাস ভিসা, মিলবে সরাসরি কাজের সুযোগ। প্রচন্ড গরম থেকে বাঁচাতে কৃষক ও শ্রমিকদের জন্য এক যন্ত্র বানিয়েছেন মার্কিন গবেষকরা। কিভাবে কাজ করবে এটি জানবো আজ। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। পুতিন ট্রাম্পের শুক্রবারের বৈঠকের দিকে নজর এখন গোটা বিশ্বের। কি সিদ্ধান্ত আসবে সেই বৈঠকে? ইউক্রেন কি ভেঙে যাবে তা নিয়ে চরম আতঙ্কে জেলেনস্কি সরকার। কিয়েভের ধারণা, পুতিনকে খুশি করতে মরিয়া ট্রাম্প কুরবানি দিতে পারেন ইউক্রেনকে, মানে আংশিক যুদ্ধবিরতির বিনিময়ে ইউক্রেনের কিছু অঞ্চল রাশিয়ার হাতে তুলে দিতে পারে যুক্তরাষ্ট্র। আর এমনটা হলে তা পুতিনের জন্য শুধু সামরিক নয়, বরং এনে দিবে বড় এক কূটনৈতিক জয়। আর এতে কি শুধু ইউক্রেনেরই পরাজয় হবে, নাকি বিশ্বমোড়লের কর্তৃত্ব হারাবে আমেরিকাও? প্রশ্ন রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকদের। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জটিল এক ফাঁদে ফেলতে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের মূল লক্ষ্য সাময়িক যুদ্ধবিরতির আশ্বাস দিয়ে পূর্ব ইউক্রেনে বড় ধরনের ভূখণ্ড দখলের স্বীকৃতি আদায় করে নেয়া। পাশাপাশি ট্রাম্পকে তিনি বোঝাবেন, চলমান যুদ্ধ থামাতে হলে সব ছাড় ইউক্রেনকেই দিতে হবে। এই কৌশলে রাশিয়ার উপর থেকে হ্রাস পাবে আন্তর্জাতিক চাপ। ট্রাম্প পুতিনের আসন্ন বৈঠককে শান্তি আলোচনার মঞ্চ বলা হলেও অনেকের ধারণা ইউক্রেনকে ব্যবহার করে নিজস্ব ফায়দা তুলতে চায় দুই পক্ষ। এখন প্রশ্ন হলো, রাজনীতির কুটচালে ওস্তাদ পুতিনের সঙ্গে কি পেরে উঠবেন ট্রাম্প? সত্যিকার অর্থে কে কাকে বোকা বানাচ্ছে? ১৫০ বছরেরও বেশি সময় পূর্বে ৭২ লাখ মার্কিন ডলারের বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে আলাস্কা বিক্রি করে দিয়েছিল রাশিয়া। সেই অঙ্গরাজ্যেই দুই রাষ্ট্রনেতার বৈঠক হতে পারে ইউক্রেনকে খণ্ডবিখণ্ড করার এক মঞ্চ। বর্তমানে ইউক্রেনে রুশ হামলার তীব্রতা পুতিনের আগ্রাসী পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে। এর মধ্যেই আত্মঘাতী মিশনে পাঠানো হচ্ছে হাজারো রুশ সেনাকে। গত কয়েক মাসে ইউক্রেনের প্রায় ১,৫০০ বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে রাশিয়া। বিশ্লেষকদের আশঙ্কা, ইউক্রেনের দোনেস্ক ও লুহানস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে তুলে দেওয়ার প্রস্তাব দিতে পারে যুক্তরাষ্ট্র। সেক্ষেত্রে কূটনৈতিকভাবে জয়ী হয়ে ইউক্রেনকে নতুন বিপদে ফেলবেন পুতিন। ট্রাম্পের সঙ্গে শান্তি আলোচনায় আংশিক যুদ্ধবিরতি ও সীমান্তে সংঘর্ষ স্থগিতের প্রস্তাব মেনে নিতে পারেন পুতিন। তবে সামরিক বিশ্লেষকদের মতে ইউক্রেনের প্রতিরক্ষা বলয় হিসেবে পরিচিত দোনেস্কের মতো গুরুত্বপূর্ণ অঞ্চল হাতছাড়া হলে মারাত্মক কৌশলগত বিপদে পড়বে কিয়েভ। ভবিষ্যতে সহজেই নতুন আক্রমণের সুযোগ পাবে রাশিয়া। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ও শীর্ষ নেতারা সাফ জানিয়ে দিয়েছেন, তারা কোনো ভূখণ্ড কাউকে উপহার দেবে না। দেশটি কেবল দীর্ঘমেয়াদী শান্তি চায়। ভূখণ্ড নিয়ে দর কষাকষি ছাড়াও নানা পর্যায়ে রাজনৈতিকভাবে পশ্চিমাদের সঙ্গে জড়িয়ে পড়ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানার পরেও ট্রাম্পের সঙ্গে সমান মর্যাদায় মুখোমুখি বসা পুতিনের জন্য একরকম প্রতীকী জয় বলে ধরে নেওয়া হচ্ছে। আলাস্কা বৈঠকে কোনো চুক্তি হলে বর্তমান যুদ্ধের উপর ভিত্তি করেই সেটা হবে, কিন্তু দুই পক্ষের আলোচনায় কি নিয়ে কথা হবে আনুষ্ঠানিকভাবে সেটা কেউই প্রকাশ করেনি। তবে ইউক্রেন এবং রাশিয়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিষয় এজেন্ডায় থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। চীনের সঙ্গে রাশিয়ার কৌশলগত জোট ভাঙতে ব্যাপক আগ্রহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। পুতিনের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টার পেছনে সেটাই হয়তো বড় একটি কারণ। রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে দিয়ে মস্কোকে সাহায্য করতে পারে যুক্তরাষ্ট্র, কিন্তু যুদ্ধবিরতি ও শান্তি নিয়ে ঠিক কতটা সিরিয়াস ট্রাম্প সে বিষয়ে রয়েছে ঘোরতর সন্দেহ। আসন্ন আলাস্কা বৈঠকে যুদ্ধবিরতি সফল করতে হলে কোনো এক পক্ষকে ছাড় দিতেই হবে। সেক্ষেত্রে সামরিক বিশ্লেষকদের ধারণা, ইউক্রেনকেই দিতে হবে ট্রাম্প পুতিনের মধ্যে সমঝোতার প্রকৃত মূল্য। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। ইসরায়েলের বিরুদ্ধে ১২ দিনের পাল্টাপাল্টি হামলায় শত্রুপক্ষকে সহায়তার অভিযোগে ২১,০০০-এর বেশি ইরানিকে গ্রেফতার করেছে খামেনি সরকার। দেশবিরোধী কাজে জড়িত সন্দেহ হলে তাদের ধরিয়ে দিতে বা তথ্য সরবরাহের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে ইরানের আইনশৃঙ্খলা বাহিনী। ১৩ জুন থেকে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলায় দেশের ভেতর থেকে সহায়তা আর স্পর্শকাতর তথ্য পাচারের গোয়েন্দা তথ্যে গণগ্রেফতারের নামে ইরানের পুলিশ সহ একাধিক বাহিনী।
সড়কে তল্লাশি চৌকি স্থাপন আর জনগণ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। ইরানের পুলিশের মুখপাত্র সাইদ মোন্তাজরুল মাহদি জানিয়েছেন, যুদ্ধের সময় জরুরি হটলাইনের মাধ্যমে নাগরিকদের কাছ থেকে ৭,৮৫০টি ফোন পেয়েছিল নিরাপত্তা বাহিনী, যা অন্যান্য স্বাভাবিক সময়ের তুলনায় ৪১% বেশি। ওই তথ্যের ভিত্তিতে ১২ দিনের যুদ্ধ চলাকালীন ২১,০০০ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে অবৈধ আফগান শরণার্থীদের ধরপাকড় ও দেশ থেকে তাড়ানোর হার বাড়িয়ে দিয়েছে ইরান। মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর, শীঘ্রই চালু হতে পারে গ্র্যাজুয়েট প্লাস ভিসা, যা কার্যকর হলে উচ্চ দক্ষতার চাকরির বাজারে প্রবেশের সুযোগ পাবেন প্রায় ১০,০০০ শিক্ষার্থী। কুয়ালালামপুরে বৈঠকে নীতিগত সম্মতি আদায় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই পদক্ষেপ শুধু শিক্ষার্থীদের নয়, দেশের রেমিটেন্স আয় বাড়াতেও সহায়ক হবে। শিক্ষা ও কর্মসংস্থানে দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। হাফিজুল ইসলামের আরেকটি ডেস্ক রিপোর্ট। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অচিরেই গ্রাজুয়েট প্লাস ভিসা চালু করবে মালয়েশিয়া। এই পদক্ষেপ কার্যকর হলে দেশটিতে উচ্চ দক্ষতার বিভিন্ন চাকরিতে সরাসরি প্রবেশের সুযোগ পাবেন হাজারো শিক্ষার্থী। সম্প্রতি কুয়ালালামপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি অব মালয়েশিয়ায় এক বৈঠকে ইস্যুটি তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তখন বিশেষ এই ভিসা চালুর বিষয়ে নীতিগতভাবে সম্মতি জানান মালয়েশিয়ার উচ্চ শিক্ষামন্ত্রী জামরি আব্দুল কাদের। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয় এসব তথ্য। এতদিন ডিগ্রি শেষ করেও মালয়েশিয়ায় উচ্চ দক্ষতার বিভিন্ন চাকরির সুযোগ পেতেন না বাংলাদেশি শিক্ষার্থীরা। ডক্টর ইউনূসের চেষ্টায় এবার দূর হচ্ছে দীর্ঘদিনের বৈষম্য। বর্তমানে মালয়েশিয়ায় পড়াশোনা করছেন প্রায় ১০,০০০ বাংলাদেশি শিক্ষার্থী। গ্রাজুয়েট প্লাস ভিসা চালুর নীতিগত সম্মতি কার্যকর হলে উচ্চ দক্ষতার চাকরির বাজারে বাড়বে বাংলাদেশিদের অংশগ্রহণ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন আইন, বিচার ও প্রবাসী কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। গ্রাজুয়েট প্লাস ভিসার ব্যাপারে মালয়েশিয়া প্রাথমিকভাবে রাজি হলেও বাস্তবায়নের আগে দুই দেশকেই নিতে হবে আনুষ্ঠানিক কিছু পদক্ষেপ ও প্রস্তুতি। উচ্চ দক্ষতার চাকরিতে সুযোগ পেলে শুধু শিক্ষার্থীরা নয়, বরং বাংলাদেশের জন্য তৈরি হবে রেমিটেন্স আয় বাড়ানোর সুযোগ। দারিদ্র্য ও বেকারত্ব শূন্যে নামানো এবং কার্বন নিঃসরণ শূন্য করা। ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0 মিশনের প্রতি বিশেষ আগ্রহ প্রকাশ করেন মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী। প্রধান উপদেষ্টা বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আত্মবিধ্বংসী নয়, বরং একটি টেকসই সভ্যতা গড়ে তোলার জন্য যৌথভাবে কাজ করতে হবে। ঢাকা ও কুয়ালালামপুরের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হলে শিক্ষা, কর্মসংস্থান ও কূটনৈতিক খাতে পড়বে দীর্ঘমেয়াদী প্রভাব। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ফিলিস্তিনিদের পক্ষে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স সহ পশ্চিমা দেশগুলোর ক্রমবর্ধমান সমর্থনে ক্ষুব্ধ হয়ে গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে দখলদার ইসরায়েল। এমন মন্তব্য নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসনের। তিনি বলেন, ফিলিস্তিনপন্থীদের বিরোধিতার কারণে ভেস্তে গেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পরিকল্পনা। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বরতার নিন্দায় নিউজিল্যান্ডের ওয়েলিংটনে পার্লামেন্ট ভবনের বাইরে প্রতিবাদী কর্মসূচিতে ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ইসরায়েলের হামলা আর হত্যাযজ্ঞ বন্ধের দাবি তুলে নিউজিল্যান্ড সরকারের পক্ষ থেকে কার্যকর ভূমিকার আহ্বান জানান বিক্ষুব্ধরা। পার্লামেন্টের বাইরে প্রতিবাদী কর্মসূচি চলাকালে ভেতরে প্রধানমন্ত্রী লুকসন বলেন, ফিলিস্তিনিদের স্বাধীনতার পক্ষে সমর্থন বাড়তে থাকায় খেই হারিয়ে ফেলছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইসরায়েলি বর্বরতার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি গাজা সিটিতে হামলার তীব্রতা বাড়ানোয় আক্ষেপ জানিয়ে বলেছেন, এটি মানা যায় না। এদিকে গাজা সিটি সহ একাধিক অবস্থানে হামলা চালিয়ে মঙ্গলবার 24 ঘণ্টায় অন্তত 73 ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার সেনারা। সেন্ট্রাল গাজায় নিহতদের 19 জনই ছিলেন ত্রাণ প্রত্যাশী। খাদ্যের অভাবে অপুষ্টিতে ভুগে মৃত্যু হয়েছে 6 বছর বয়সী এক শিশুসহ আরও 2 জনের। আগামী 1 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতির প্রতিশ্রুতি দিয়েছে 29টি দেশ। এদিকে ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনী চালানো তীব্র বোমা হামলার ফলে ধ্বংস হয়েছে বহু সংবাদ কেন্দ্র ও অফিস। ফলে ফিলিস্তিনি সাংবাদিকরা অস্থায়ী গাড়ি ও তাঁবুতে মোবাইল নিউজরুম তৈরি করে সংবাদ প্রচারের কাজ করছেন। নিরাপত্তার ঝুঁকি থাকায় অনেক সাংবাদিক গাড়ি ও তাঁবুতেই ঘুমাতে বাধ্য হচ্ছেন। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে।
অস্থায়ী একটি গাড়িতেই চলছে সংবাদ সম্পাদনার কাজ। কেউ আবার তাঁবুতে বসেই প্রচারের জন্য সহকর্মীদের সংবাদ পাঠাচ্ছেন। যুদ্ধবিধ্বস্ত গাজায় এসব গাড়ি আর তাঁবুই এখন সংবাদ মাধ্যমের নিউজ রুম। ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর চালানো তীব্র হামলার ফলে ধ্বংস হয়েছে বহু সংবাদ কেন্দ্র ও অফিস। ফলে ফিলিস্তিনি সাংবাদিকরা গাজা সিটির অফিস থেকে দক্ষিণাঞ্চলীয় এলাকা, বিশেষ করে খান ইউনিসের হাসপাতাল সংলগ্ন এলাকায় স্থানান্তরিত হয়েছেন। সেখানে গাড়িতে ও অস্থায়ী তাঁবু খাটিয়ে মোবাইল নিউজরুম তৈরি করে কাজ চালাচ্ছেন তারা। হাসপাতাল এলাকাগুলোতে জেনারেটর ও ইন্টারনেট সুবিধা থাকায় সাংবাদিকরা ফোন, ল্যাপটপ ও ক্যামেরা চার্জ করে রিপোর্টিংয়ের কাজ বজায় রাখতে পারছেন। নিরাপত্তার ঝুঁকি থাকায় অনেক সাংবাদিক গাড়ি ও তাঁবুতেই ঘুমাচ্ছেন। খান ইউনিসে তীব্র গরমের মধ্যেই পাতলা গদিতে ঘুমাতে হয় সাংবাদিকদের। সাংবাদিক হিসেবে আমাদের কাজ হল গাজা উপত্যকার বেসামরিক নাগরিকদের কণ্ঠস্বর এবং বাস্তব চিত্র বিশ্ববাসীর কাছে পৌঁছে দেয়া। যেই কাজটি আমরা ডকুমেন্টেশনের মাধ্যমে গত 2 বছর ধরে ধারাবাহিকভাবে করে যাচ্ছি। ফিলিস্তিনি সাংবাদিকদের সুরক্ষা প্রদানের জন্য ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের উপর চাপ প্রয়োগ করতে হবে। বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলের বোমা হামলা, সাংবাদিক ও ডাক্তারদের লক্ষ্য করে হামলা এবং ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের কঠোর অবরোধের ফলে এখানে যে বিপর্যয় ঘটছে তা রেকর্ড করার জন্য বিদেশি সাংবাদিকদের গাজা উপত্যকায় প্রবেশের অনুমতি দিতে হবে। সেই সাথে তাদের জন্য সকল ধরনের সুরক্ষা ব্যবস্থাও প্রদান করতে হবে। গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে বৈশ্বিক সংবাদ মাধ্যমগুলোর মধ্যে আল জাজিরাই সবচেয়ে বেশি সোচ্চার। আর এ কারণেই হয়তো ইসরায়েলি বাহিনীর নিশানায় পড়েছে সংবাদ মাধ্যমটি। গত বছরের এপ্রিলে আইন করে আল জাজিরার সম্প্রচার বন্ধ করে ইসরায়েল। এরপর সেপ্টেম্বরে ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লা শহরে আল জাজিরা টিভির কার্যালয়ে অভিযান চালিয়ে বন্ধের নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। যুক্তরাজ্যের ব্রাউন ইউনিভার্সিটির এক গবেষণা বলছে, গাজায় 2023 সালের 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় প্রায় 270 জন সংবাদকর্মী নিহত হয়েছেন, যে সংখ্যা কোরিয়া যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ এমনকি প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকেও বেশি। গত 10 আগস্ট গাজা সিটির আল শিফা হাসপাতালের বাইরে তাঁবুতে থাকা অবস্থায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হন আল জাজিরার বরেণ্য সাংবাদিক আনাস আল শরীফ। একই হামলায় প্রাণ হারান আরও 4 জন সংবাদকর্মী। এমন হত্যাকাণ্ডে বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। তবে এত কিছুর পরও থেমে যাননি ফিলিস্তিনের সংবাদকর্মীরা। জীবনের ঝুঁকি নিয়েই গাজার বাস্তব চিত্র বিশ্বের কাছে তুলে ধরতে কাজ করে যাচ্ছেন তারা। তাদের বিশ্বাস একদিন গাজা মুক্ত হবে, আর সেদিন তাদের ত্যাগ কিছুটা হলেও মূল্যায়ন সম্ভব হবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ইসরায়েলি হত্যাযজ্ঞ থেকে শিশুদের জীবন বাঁচাতে অবিলম্বে পোপ লিওকে গাজা সফরের আহ্বান জানিয়েছেন মার্কিন সঙ্গীত শিল্পী ম্যাডোনা। খুব বেশি দেরি হওয়ার আগে সফর আয়োজনের আহ্বান জানিয়ে ম্যাডোনা বলেন, একমাত্র তিনিই আছেন যাকে গাজায় প্রবেশ করতে বাধা দিতে পারবে না ইসরায়েল। হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্ট। একজন মা হিসেবে গাজার শিশুদের অবর্ণনীয় যন্ত্রণাভোগ ও মৃত্যু মেনে নিতে পারছেন না বলে জানিয়েছেন কিংবদন্তি মার্কিন সঙ্গীত শিল্পী ম্যাডোনা। গাজায় চলমান নারকীয় পরিস্থিতি থেকে শিশুদের রক্ষা করতে অতিসত্বর ক্যাথলিক পোপ লিও চতুর্দশকে গাজা সফরের আহ্বান জানিয়েছেন তিনি। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে লেখা ওই পোস্টে পোপকে গাজা সফরের আহ্বান জানিয়ে ম্যাডোনা বলেন, প্রতিটি শিশুই জগতের সকলের। একজন মা হিসেবে তিনি আর গাজার শিশুদের দুঃখ কষ্ট সহ্য করতে পারছেন না। এ অবস্থা থেকে তাদের পরিত্রাণ দিতে পোপকে তার আলো নিয়ে যেতে বলেছেন এই পপ তারকা। গাজার অবস্থা শোচনীয়, ফলে সেখানে সফরে যাওয়ার ক্ষেত্রে খুব বেশি দেরি না করার সতর্কতা জানিয়ে পোপকে উদ্দেশ্য করে ম্যাডোনা বলেন, অনেক বেশি দেরি হওয়ার আগে অনুগ্রহ করে আপনার আলো শিশুদের কাছে নিয়ে যান। আপনি আমাদের মধ্যে একমাত্র ব্যক্তি যাকে সেখানে প্রবেশে বাধা দেওয়ার সুযোগ মিলবে না। ইনস্টাগ্রামে ম্যাডোনা আরও বলেন, গাজার নিরীহ শিশুদের বাঁচাতে এক মুহূর্ত দেরি না করে মানবিক সহায়তার দরজা পুরোপুরি খুলে দেওয়া প্রয়োজন, আর সময় নেই।
এই প্রথম নয়। গাজা যুদ্ধ শুরুর পর থেকেই এর বিরোধিতা জানিয়ে বিভিন্ন সময় মঞ্চসহ একাধিক স্থানে আবেগপূর্ণ বক্তব্য দিয়ে আসছেন ম্যাডোনা। 2023 সালে লন্ডনের বিখ্যাত O2 মঞ্চে গাজার প্রসঙ্গ টেনে তিনি বলেন, শিশু কিশোরদের কষ্ট, বয়স্কদের কষ্ট দেখা হৃদয় বিদারক। এ অবস্থায় সবাইকে হৃদয়ের সবটুকু ভালোবাসা নিয়ে ব্যক্তিগত ও সম্মিলিতভাবে কথা ও কাজের মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তির সপক্ষে কথা বলে যেতে হবে। সম্প্রতি ছেলের জন্মদিন উপলক্ষে অনলাইন পোস্টে তিনি আরও লেখেন, একজন মা হিসেবে ছেলেকে সবচেয়ে ভালো উপহার দেওয়ার অংশ হিসেবে তিনি ভক্তদের অনুরোধ করেন সবাই যেন গাজায় অবরুদ্ধ নিরীহ শিশুদের রক্ষা করতে যার যা সামর্থ্য আছে তাই করে। এদিকে এর আগে জুলাই মাসে নতুন পোপ লিও চতুর্দশ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান। সে সময় গাজা সিটির একটি ক্যাথলিক গির্জায় আশ্রয় নেওয়া 3 ব্যক্তি ইসরায়েলি হামলায় নিহত হন। ওই বিবৃতিতে পোপ ইসরায়েলকে সকল আন্তর্জাতিক ও মানবিক আইন মেনে চলার এবং বেসামরিক নাগরিকদের রক্ষা করার বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে দেন। এদিকে এমন এক সময় ম্যাডোনা পোপকে গাজা সফরের আহ্বান জানালেন যখন এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডা এবং জাপান জানিয়েছে বিশ্ববাসীর চোখের সামনে গাজায় দুর্ভিক্ষ ছড়িয়ে দেয়া হচ্ছে। এই মানবসৃষ্ট দুর্ভিক্ষ ঠেকাতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে দেশগুলো। হিজল জোবায়ের, বাংলা ভিশন। প্রচন্ড গরমে কাজ করা কৃষক বা শ্রমিকদের জন্য জীবন রক্ষাকারী এক প্রযুক্তি তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের এক গবেষক। ছোট, হালকা ও পরিধানযোগ্য এই ডিভাইস শরীরের গুরুত্বপূর্ণ সংকেত রিয়েল টাইমে পর্যবেক্ষণ করে এবং বিপদের আগে সতর্কবার্তা পাঠায়। বায়োপ্যাচ নামের এই যন্ত্র কিভাবে রক্ষা করবে প্রাণ? ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন ইমরান মাহমুদ। প্রচন্ড গরমে অসুস্থ হয়ে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে এক বিশেষ যন্ত্র। যুক্তরাষ্ট্রের আটলান্টার গবেষক রক্সানা চিকাস উদ্ভাবন করেছেন এমন এক প্রযুক্তি যা তীব্র গরমে কাজ করা মানুষদের হিট স্ট্রোকের মতো অসুস্থতা থেকে রক্ষা করবে। বায়োপ্যাচ নামের ছোট, হালকা, পরিধানযোগ্য এই ডিভাইস শরীরের গুরুত্বপূর্ণ কিছু সংকেত রিয়েল টাইম পর্যবেক্ষণ করে এবং বিপদের আগে সতর্কবার্তা পাঠায়। দেশে প্রতি বছর হাজার হাজার কৃষক তাপদাহ বা গরমের কারণে অসুস্থ হন, এমনকি প্রাণ হারান। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO ও যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রক কেন্দ্র CDC এর তথ্য অনুযায়ী শুধু কৃষি ও নির্মাণ খাতে কর্মরত মানুষদের মধ্যে তাপজনিত মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি। গবেষণায় দেখা গেছে কৃষকদের তাপজনিত মৃত্যুর সম্ভাবনা অন্যদের তুলনায় 35 গুণ বেশি, আর নির্মাণ শ্রমিকদের ক্ষেত্রে এটি প্রায় 13 গুণ। তাপমাত্রা বৃদ্ধি, আর্দ্রতা ও দীর্ঘ সময় রোদে কাজ করা সব মিলিয়ে এই ঝুঁকি ক্রমেই বাড়ছে। রক্সানা জানান, তাপজনিত অসুস্থতা ও মৃত্যু চাইলেই প্রতিরোধ করা সম্ভব। আমরা চেয়েছি প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তি ব্যবহার করে এমন এক উপায় নিয়ে আসতে যা কারো অসুস্থ হওয়ার আগেই তা শনাক্ত করতে পারে। আমাদের লক্ষ্য হলো মানুষকে তাপজনিত রোগ থেকে রক্ষা করা, মাঠে কাজের সময় অসুস্থতা বা মৃত্যুর হাত থেকে বাঁচানো, কারণ তাপজনিত অসুস্থতা ও মৃত্যু আসলে প্রতিরোধযোগ্য। রক্সানা চিকাস এমরি ইউনিভার্সিটির নার্স বিজ্ঞানী, যিনি নিজেও অভিবাসী কৃষক পরিবারের সদস্য। তার বাবা নির্মাণ শ্রমিক ছিলেন এবং পরিবারের অনেকে বাইরের কাজে যুক্ত ছিলেন। নিজের অভিজ্ঞতা থেকে তিনি জানান রোদে কাজ করাটা কতটা বিপজ্জনক হতে পারে। তাই তিনি জর্জিয়া টেকের গবেষকদের সঙ্গে মিলে এমন একটি ডিভাইস তৈরি করেছেন যা কৃষকদের জীবন বাঁচাতে পারে। বায়োপ্যাচ মূলত একটি আঠাযুক্ত ছোট্ট যন্ত্র যা বুকের ওপর লাগানো হয়। ভেতরে রয়েছে সেন্সর যা ত্বকের তাপমাত্রা, হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাসের হার ইত্যাদি পরিমাপ করতে পারে। এই তথ্যগুলো ডিভাইসটি মোবাইল বা কম্পিউটারে পাঠায়। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা এই ডেটা বিশ্লেষণ করে বুঝে নিতে পারে ব্যবহারকারী বিপজ্জনক তাপমাত্রা বা হিট স্ট্রোকের দিকে এগুচ্ছেন কিনা। বিপদের সম্ভাবনা দেখা দিলে সঙ্গে সঙ্গে সতর্কবার্তা পাঠানো হয়, যেমন বিশ্রাম নেওয়া, পানি পান করা বা ঠান্ডা জায়গায় যাওয়া। এভাবে অসুস্থ হওয়ার আগে পদক্ষেপ নেওয়া সম্ভব হয়। ডিভাইসটি তৈরির ক্ষেত্রে গবেষক দল সরাসরি কৃষকদের সঙ্গে কাজ করেছেন। চাষিদের চাহিদা, অভিজ্ঞতা ও মতামত নিয়ে প্রযুক্তি উন্নত করা হয়েছে। ইতোমধ্যে 168 জন কৃষকের উপর বায়োপ্যাচের পরীক্ষামূলক ব্যবহার করা হয়েছে এবং তারা ইতিবাচক ফলাফলও পেয়েছেন। অনেকেই বলছেন এই প্রযুক্তি থাকলে তারা কাজের সময় নিজেদের সুরক্ষিত রাখতে পারবেন।
বায়োপ্যাথ শুধু কৃষক নয়, নির্মাণ শ্রমিক, ডেলিভারি ম্যান, এমনকি যে কোনো আউটডোর কর্মীর জন্য কার্যকর হতে পারে। ভবিষ্যতে সাধারণ মানুষের জন্য এটি ব্যবহারযোগ্য হতে পারে, যেমন গরমে খেলাধুলা করা, দীর্ঘ সময় হাঁটা বা ভ্রমণ করা। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ফলে গরমের প্রকোপ বাড়ছে, এমন অবস্থায় এটি গ্রীষ্মকালে প্রাণরক্ষাকারী একটি সাধারণ উপকরণে পরিণত হতে পারে। যন্ত্রটি উদ্ভাবনকারী জানিয়েছেন তারা আগামী 2-1 বছরের মধ্যে এটি বাজারে আনতে চান এবং দাম যতটা সম্ভব কম রাখবেন, যাতে নিম্ন আয়ের শ্রমিকরাও সহজে কিনতে পারেন। এই প্রযুক্তি শুধু জীবন বাঁচাবে না, বরং কর্মক্ষেত্রে উৎপাদনশীলতাও বাড়াবে, কারণ শ্রমিকরা জানবেন কখন বিশ্রাম নেওয়া প্রয়োজন। ইমরান মাহমুদ, বাংলাভিশন। এবার শক্তিশালী টাইফুনের তাণ্ডবে ব্যাপক ধ্বংসের মুখে পড়েছে তাইওয়ান। ফলে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলো থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বব্যাপী নানা অঞ্চলে ধেয়ে আসছে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ। কোথাও আগুনের লেলিহান শিখা গ্রাস করছে বনভূমি, আবার কোথাও প্রবল ঝড় তুফান ও পানি স্রোতে তছনছ হয়ে যাচ্ছে জনপদ। এসব দুর্যোগ মানুষের স্বাভাবিক জীবনকে ভীষণভাবে বিপর্যস্ত করে তুলেছে। দিন দিন প্রকৃতি যেন রুষ্ট হয়ে উঠছে মানুষের প্রতি। এবার শক্তিশালী ঘূর্ণিঝড় পদুলের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে তাইওয়ান। দেশটির দক্ষিণ পূর্ব উপকূলে প্রবল বেগে আছড়ে পড়ছে উঁচু উঁচু ঢেউ। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী টাইফুন পদুলের গতি দ্রুতই বাড়ছে। এটি সরাসরি তাইওয়ানের তাইতুং এলাকায় আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রায়ই তাইওয়ানে আঘাত হেনে থাকে টাইফুন। পূর্ব উপকূলে মানুষের বসতি কম হওয়ায় এখানে প্রায়ই টাইফুনের আঘাত হানতে দেখা যায়। এই এলাকা সরাসরি প্রশান্ত মহাসাগরের সম্মুখীন হওয়ায় ঝড়ের ঝুঁকি অনেক বেশি থাকে। টাইফুন পদুলের সম্ভাব্য আঘাতের পূর্বাভাসের পর থেকে বিপদাপন্ন এলাকাগুলো থেকে মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে ব্যস্ত সময় পার করছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করা হয়েছে। ঝড়ের আশঙ্কায় দেশজুড়ে শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিসগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বহু ফ্লাইট বাতিল করা হয়েছে। এখন পর্যন্ত ৫৫০০ এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে এবং বাতিল হয়েছে ২৫২টি অভ্যন্তরীণ ও ১২৯টি আন্তর্জাতিক ফ্লাইট। তাইওয়ানের দক্ষিণাঞ্চলের কাওশিয়ং ও টাইনান শহরে সব ধরনের কাজকর্ম স্থগিত রাখা হয়েছে। ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করার পর এটি তাইওয়ানের জনবহুল পশ্চিম উপকূলে পৌঁছাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এরপর এটি সপ্তাহের শেষের দিকে চীনের দক্ষিণ ফুজিয়ান প্রদেশের দিকে এগিয়ে যাবে। আবহাওয়াবিদরা সতর্ক বার্তা দিয়েছেন তাইওয়ানের দক্ষিণাঞ্চলের পাহাড়ি এলাকাগুলোতে আগামী কয়েকদিনে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে রাজধানী তাইপেইতে এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের তেমন কোনো প্রভাব দেখা যায়নি। শহরটিতে এখনও ঝকঝকে রোদেলা আবহাওয়া বিরাজ করছে। গত জুলাই মাসে ঘূর্ণিঝড় দানাসের আঘাতের পর তাইওয়ানে 2 জনের মৃত্যু হয়। সে সময় আহত হন শতাধিক মানুষ। এছাড়া জুলাইয়ের শেষের দিক থেকে আগস্টের শুরুর দিক পর্যন্ত টানা ভারী বৃষ্টিপাতে ব্যাপক ভূমিধস ও বন্যার দেখা দিয়েছে। সে সময় অন্তত আরও 5 জন প্রাণ হারান। নিখোঁজ হন 3 জন। বিজ্ঞানীরা জানাচ্ছেন মানুষের কার্যকলাপের কারণে পৃথিবীর জলবায়ু দিন দিন এতটাই বদলাচ্ছে যে ঘূর্ণিঝড় ও দুর্যোগের তীব্রতা ক্রমেই বেড়ে চলেছে। তাইওয়ানে জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক ধ্বংসযজ্ঞের সাক্ষী হয় প্রকৃতি। ইফাত জাহান, বাংলাভিশন। দর্শক, এ ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।